নমস্কার। পিপলস ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি অরূপ। যত দিন এগোচ্ছে ভারত আর বাংলাদেশের সম্পর্ক কিন্তু নিত্য নতুন মোড় নিচ্ছে। একদিকে বাংলাদেশ সরকারের তরফ থেকে বারবার করে বলা হচ্ছে তারা ভারতের সঙ্গে সম্পর্ক আরো ভালো করতে চায়। আমি দেখলাম বাংলাদেশের যিনি পররাষ্ট্র উপদেষ্টা আছেন, তৌহিদ হোসেন, বা বা যিনি মোহাম্মদ ইউনূসের পেশ সচিব আছেন, তিনিও বারবার বলছেন ভারতের সঙ্গে আমরা ভালো সম্পর্ক চাই। আবার উল্টো দিকে আমরা কি দেখতে পাচ্ছি? উল্টো দিকে আমরা দেখতে পাচ্ছি যে চিন্ময় কৃষ্ণ দাস, তার যারা আইনজীবী আর কি হিসাবে আদালতে উঠেছিলেন, তাদের প্রত্যেককে মামলা দেওয়া হয়েছে। তার যে মুখ্য আইনজীবী রমেন, তার উপরেও অ্যাটাক হয়েছে। তিনি এখন আইসিসিউতে আছেন, খুব খারাপ অবস্থা। আমরা দেখছি একাধিক ধারায় আহ, চিন্ময় কৃষ্ণ দাসকে মামলা দেওয়া হয়েছে, উকিলদের মামলা দেওয়া হয়েছে, অন্যদের বিরুদ্ধে এখনো নির্যাতন থামেনি। পাশাপাশি তারা ইসকনকে বলছে মৌলবাদী সংগঠন, তারা কনস্টিটিউশন থেকে বলছে ধর্মনিরপেক্ষ কথাটা তুলে দেওয়া হোক। ফলে যা বলছে আর অ্যাকচুয়ালি গ্রাউন্ডে যা হচ্ছে সেটা মিলছে না। খালি অপপ্রচার বললেই তো হবে না। আজকে আমরা এইসব নিয়েই কথা বলবো। আমাদের সঙ্গে আছেন দুই অতিথি। বাংলাদেশ থেকে আছেন কামরুল ইসলাম, কবি প্রাবন্ধিক, এবং দিল্লি থেকে আছেন অরিজিৎ ঘোষ। অরিজিৎ হচ্ছে প্রাক্তন আইএফএস। কামরুল দা, আপনাকে দিয়ে শুরু করছি। যে আজকের দিনে বাংলাদেশ যেটা বলা হচ্ছে, আমরা দেখলাম যে গতকালও ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু যারা ছাত্ররা, তারা রাস্তায় নেমেছে এবং সরাসরি যে ভারতের নানা কাজের বিরোধিতা করেছে এবং বলেছে যে ভারতের যেভাবে চলছে, ভারত যেভাবে বাংলাদেশকে দেখছে, সেটা সম্পূর্ণভাবে অপপ্রচার হচ্ছে। আপনার কি প্রতিক্রিয়া? শুভ সকাল। প্রথমত, বিজয়ের মাস বাংলাদেশের। এই বিজয়ের মাসের উপলব্ধি হলো যে বিজয় আমাদের স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠার ক্ষেত্রে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে ভারতীয় সেনাবাহিনী এবং ভারতীয় সরকার, ভারতীয় জনগণ বাংলাদেশের সাথে থেকে লড়াই করে এই দেশকে স্বাধীনতার স্বাদ দিয়েছিল, স্বাধীন বাংলাদেশ সৃষ্টিতে অনন্য অবদান রেখেছিল। প্রথমে সেই বীর শহীদদের এবং বীরত্বের বীরদের প্রতি শ্রদ্ধা জানায়। বিগত কয়েকদিন ধরে যে প্রপাগান্ডা বা প্রবণতা, সেই প্রপাগান্ডা এবং প্রবণতার মধ্যে আহ, চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তার এবং তার পরবর্তী ঘটনা, বহু ঘটনা ঘটেছে। বৈষম্য বিরোধের নামে আজকে তারা বৈষম্যের বিরোধের নামে যে আন্দোলন সংগঠিত করছে, সেই আন্দোলনের মূল ধারাবাহিকতায় লক্ষ্য করলে দেখা যাবে যে ভারতকে লক্ষ্য করে সেই আন্দোলনগুলো এখন পরিচালিত হচ্ছে। আমরা যদি একটু পিছনের দিকে যাই, 6ই আগস্ট মঙ্গলবার ভারতের যে ইন্দিরা গান্ধী, আমাদের এখানে ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র, আইসিসিআর, সেই সাংস্কৃতিক কেন্দ্রটি 6ই আগস্ট 24 ধ্বংসপ্রাপ্ত হয়। সেখানে আগুন দিয়ে দেওয়া হয় এবং দেয়ালে গুলোতে সে চিহ্ন আছে। সেখানে প্রায় 21,000 বই ছিল। আমি এই লাইব্রেরিতে আমার যাওয়ার সুযোগ ঘটেছে অসংখ্যবার। প্রচুর ডকুমেন্ট ছিল, ভিডিও টেপ ছিল। এবং এই কেন্দ্রটি 2010 সালে প্রতিষ্ঠিত হয়। সেগুলো ভেঙে তছনছ করে পুড়িয়ে দেওয়া হয়। প্রথমত, যে আমাদের সরকার অন্যায় করেছে, সরকারের যারা ছিল তাদেরগুলো ধ্বংসপ্রাপ্ত হবার পর কেন 6ই আগস্ট তারা এই ভারতের যে ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র, সেখানে কেন এই ভাঙচুর করা হলো? আমাদের যারা সরকারে আছেন, অন্তর্বর্তীকালীন সরকারে তারা কি এই ভাঙচুরের যে ঘটনা এবং ধ্বংসপ্রাপ্ত হওয়া আইজিসিআর বলা হয় বাংলাদেশে, সেখানে কি তারা গিয়ে সেখানকার কি হয়েছিল সেটা কি তারা উদ্ঘাটনের চেষ্টা করেছে? অর্থাৎ সম্পর্কের অবনতিটার ঘটবে এবং সম্পর্কের অবনতির মূল লক্ষ্য হলো এখানে পাকিস্তানপন্থীদেরকে জাগ্রত করে, পাকিস্তানপন্থী শক্তিকে একত্রিত করে তারা ক্ষমতায় টিকে থাকতে চায়। আর এই ক্ষমতায় টিকে থাকতে গিয়েই আজকে কিন্তু আমাদের আহ, যে কোনো উছিলায় তারা ভারত এবং বাংলাদেশের মধ্যে একটা আহ, প্রতিবাদ মুখর একটি জনগোষ্ঠী তৈরি করার চেষ্টা করছে। আব্দুল্লাহ, এই এখন প্রসঙ্গে আপনাকে আমি যেটা বলছি,
আপনি যেটা বলছেন প্রতিবাদ মুখর জনগোষ্ঠী, এখনো আমরা দেখতে পাচ্ছি সেই প্রতিবাদটা হচ্ছে, এবং সেই প্রতিবাদটা অনেক সময় যারা সংখ্যালঘু আছেন হিন্দুদের ওপর আক্রমণ হচ্ছে, নির্যাতন হচ্ছে, যেটা আপনি বলছেন পাকিস্তান পন্থীরা যারা করছে, আজকে পাকিস্তানের সঙ্গে তারা অনেক দৃঢ় সম্পর্ক রাখতে চায়। সেখানে দাঁড়িয়ে আজকে বাংলাদেশ সরকার যেটা বলছে যে কমপ্লিট নাকি অপপ্রচার, হ্যাঁ অপপ্রচার, যে কিছু ঘটনা হয়েছিল কিন্তু সেই ঘটনাটা এত বড় নয় যে সারা বিশ্ব জুড়ে সেটা প্রচারিত হবে। সেইটা কি আপনার কি মনে হচ্ছে সেটা একেবারেই খালি অপপ্রচার, সেটা একটা ভারতের কাছে একটা প্রোপাগান্ডা? এটা সবসময় লক্ষ্য করা যায়, যখন যে সরকারে থাকে তার মতন করে সংবাদগুলো প্রচারের ক্ষেত্রে তারা তৎপর হয়ে ওঠে। আজকে আমাদের দেশে যে সংবাদপত্র প্রথম আলো, ডেইলি স্টার, তাদেরকে মব জাস্টিসের নামে মব অ্যাটাকের পর্যায়ে চলে গেছে। স্বাধীন যে সাংবাদিকরা, তারা আজকে ভয়ে আত্মগোপন করে আছে, অনেকে পালিয়ে গেছে। তো এর ফলে আমাদের এখানে সংবাদপত্রগুলোতে তো সঠিক তথ্য পাওয়াটা খুব মুশকিল। তবে বিবিসি, ভোয়া, এ সমস্তগুলো থেকে যদি আমরা লক্ষ্য করি, তারাও কি মিথ্যাচার করছে? তাহলে তারাও তো এখানে স্বাধীনভাবে, বিবিসি বা তারা যে তথ্যগুলো তুলে ধরছে, এই তথ্যগুলো তো, আমি যে ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রের ঘটনাটি যেটা উল্লেখ করলাম, সেটা ভুয়া থেকে, প্রতিবেদনটা থেকে আমি নিয়েছি। এবং আমি সেখানে একবার গিয়েছি দেখতে যে কেমন অবস্থা, সেটা দেখা যাচ্ছে সেটা ভয়ঙ্কর রূপে খারাপ হয়েছে। এখন বাংলাদেশের এই একটি পতাকা এবং সেখানকার একটি পতাকা নিয়ে যে ঘটনাগুলো ঘটলো, আমরা যদি দেখি যে এই পতাকাগুলো একটা উছিলা করে ভারত বিরোধী সেন্টিমেন্ট তৈরি করা, এবং ভারতের সেখানে একইভাবে বাংলাদেশের পতাকা পুড়িয়ে দেওয়া হচ্ছে। হাই কমিশন, সহকারী হাই কমিশন অফিসে তারা একইভাবে হিন্দু সংগ্রাম কমিটি আক্রমণ করছে। অর্থাৎ বাংলাদেশের দৃষ্টিভঙ্গিকে মুখোমুখি করে দিয়ে যে তৎপরতা, এই তৎপরতা থেকে উত্তরণ ঘটানোর জন্য সরকার যা বলছে, তারা কি আলোচনা ডাক দিয়েছে? আসেন আমরা আলোচনা করি। উভয় পক্ষের পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয়ের কি আলোচনা হয়েছে? আগে দেখতাম যে আমাদের যেখানে বিরোধ হচ্ছে তখন আলোচনার মাধ্যমে সমস্যা উত্তরণের চেষ্টা। সেই সমস্যা উত্তরণের জন্য কি চেষ্টা হয়েছে? বরং পররাষ্ট্র উপদেষ্টা মহাশয় তিনি সমস্ত যারা হাই কমিশনার তাদেরকে নিয়ে যে কাজটি করলেন, যে তাদেরকে ব্রিফ করলেন, সেই ব্রিফগুলো, অর্থাৎ তিনি যা মনে করেন, তা সরকার যা মনে করে সেটা তাদেরকে অবহিত করা হলো। ফলে এইভাবে তো একটা পারস্পরিক জায়গায়, সম্প্রীতির জায়গা থেকে এক এক ধরনের দাঙ্গা তৈরি উৎপন্ন হবে, এক ধরনের প্রতিপক্ষ তৈরি হবে, সেটা দেশের অভ্যন্তরে হবে। তো শুধুমাত্র কামরুলদা, আজকে আপনার কাছে আমি আসছি, আমি অরিজিতের কাছে একবার যাই। অরিজিৎ কামরুলদা যেখানটায় শেষ করেছিল আমি সেখান থেকেই ধরছি। সেটা হচ্ছে কালকে তৌহিদ হোসেন ওখানে বৈঠক করেছেন। আহ, ওখানে যারা বিদেশ দপ্তরের আধিকারিক ছিলেন তাদের ডেকেছিলেন। ভারতের হাই কমিশনার যাননি, তিনি এক প্রতিনিধিকে পাঠিয়েছিলেন, কিন্তু সেখানেও যারা প্রতিনিধি তারা কিন্তু প্রশ্ন তুলেছেন যে সংখ্যালঘুরা কি বলতে পারছে। সেখানে দেখলাম দক্ষিণ কোরিয়ার যিনি প্রতিনিধি তিনি প্রশ্ন তুলেছেন যে আপনারা তো ধর্মনিরপেক্ষ কথাটাকেই তুলে দিচ্ছেন কেন। এবার যদি ভারতের দিক থেকে দেখি, অরিজিৎ আপনার কি মনে হয় যে এখানে একটা দাবি উঠছে, আমরা দেখছি আরএসএস এর তরফ থেকেও বলা হচ্ছে বা একটা চাপ সৃষ্টি হচ্ছে যে আরো অ্যাক্টিভলি করুক। আর কি এখনো পর্যন্ত যে কূটনৈতিক স্তরেই আটকে আছে, ভারত বারবার করে বলছে, বিবৃতি দিচ্ছে, এবং ভিসা সেটা অনেক কঠিন হয়ে গেছে, এখন কেউ যদি হেলথ গ্রাউন্ডে আসে তাহলেই ভিসা পাচ্ছে। আপনার কি মনে হয় যে ভারতকে আরো কোনো স্ট্রংলি যেতে হবে, নাকি শুধুমাত্র এই ডাকা ডাকি এই এই মধ্যেই সীমাবদ্ধ থাকবে, নাকি সেই সময় এসেছে অরিজিৎ? না, দেখুন, ব্যাপারটা প্রথম স্টেপ হচ্ছে কূটনৈতিকভাবে ব্যাপারটাকে সমাধান করা। সেই জন্য ভারত কিছু স্টেটমেন্ট দিয়েছে ইত্যাদি। কিন্তু শুধু ভারতের স্টেটমেন্টে কাজ হবে না, কেননা ব্যাপারটা দ্বিপাক্ষিক নেই। কেননা দ্বিপাক্ষিক সম্পর্কটা একটা আপাত বৈরিতায় পৌঁছে গেছে। সেই জন্য হয়তো ভারতকে যেটা করতে হবে সেটা হচ্ছে অন্যান্য দেশের মাধ্যমেও বাংলাদেশের উপর কোনো একটা চাপ সৃষ্টি করতে হবে, যাতে তারা শীঘ্র, যত তাড়াতাড়ি সম্ভব এই সংখ্যালঘুর ব্যাপারটাকে সমাধান করতে পারে। এবং যদি আন্তর্জাতিক স্তরে অন্যান্য দেশের মাধ্যমে চাপ সৃষ্টি করা হয়, যেমন তার মধ্যে প্রধান দেশগুলো হচ্ছে আমেরিকা, ব্রিটেন এবং ইউরোপের অন্যান্য দেশ, যার উপর বাংলাদেশ অর্থনৈতিকভাবে নির্ভরশীল, কারণ বাংলাদেশের বেশিরভাগই টেক্সটাইল এক্সপোর্ট ওইসব দেশে হয়। এবং যদি বাংলাদেশের উপর এইভাবে একটা চাপ সৃষ্টি করা যায়, তাহলে হয়তো তারা তাদের নিজেদের তাগিদেই ব্যাপারটার উপর একটা তাড়াতাড়ি সমাধান করার দিকে ঝুঁকবে।
হ্যাঁ, না, আমি যেটা বলছিলাম, আর কি আপনার কি মনে হয় যে আরো শক্তিশালী কোন আরো যেটা অনেকে বলছেন যে আহ, আর কি যেরকম সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল সেরকম এতটা না কঠিন পথে যাওয়া উচিত, বা না না আরো না, এক্সপোর্ট যেটা একেবারেই সেটা নয়। আর কি বন্ধ করে দেওয়া উচিত? কিভাবে দেখছেন সেটা আপনি? না, আমার একেবারেই তাই মনে হয় না। ওই ধরনের কোনো বা, ওই ধরনের কোনো পদক্ষেপ গ্রহণের কোনো দরকার নেই বলে আমার মনে হয়। এবং সেটা যৌক্তিকতা এখন নেই বলছেন আপনি? আপনি মনে করছেন যে এভাবে প্রেসার ক্রিয়েট করলেই ঠিক আছে? হ্যাঁ, আপনি যে আপনি যে পদক্ষেপের দিকে ইঙ্গিত করছেন, সামরিক এবং অন্যান্য ধরনের পদক্ষেপ, সেই পদক্ষেপের সময় আসেনি, বা সেই পদক্ষেপ একেবারেই যুক্তিযুক্ত নয় এই পর্যায়ে বলে আমার মনে হয়। আমাদের সঙ্গে যোগ দিয়েছেন মানবাধিকার নেত্রী এবং কবি শেইলি পারভীন। দাদা, সবাইকে ধন্যবাদ আমাকে এখানে স্বাগত যুক্ত করার আপনাকেও। জন্য। আপনাকেও আমার চ্যানেলে অশেষ স্বাগত। কৃতজ্ঞতা। আমি আপনি মানবাধিকার নিয়ে কাজ করেন, আপনি বাংলাদেশের গ্রাম গঞ্জ প্রত্যন্ত এলাকায় ঘুরে বেড়াচ্ছেন। সেখানে জি, আপনি কিভাবে দেখছেন যে সংখ্যালঘুদের ওপর যেটা আক্রমণ, যেটা প্রচুর দলে দলে আমরা দেখতে পাচ্ছি, ভারতে আসার একটা স্রোত দেখা যাচ্ছে, সেটা বর্ডারে আটকে দিচ্ছে। কালকে বিএসএফও বলেছে যে অনেকে সীমান্তের পাড়ে দাঁড়িয়ে আছে। আপনি তো গ্রামগঞ্জে ঘুরছেন, সেখানকার পরিস্থিতিটা ঠিক কি? আমরা যেভাবে মিডিয়াতে দেখছি বা যেভাবে আমরা গোষ্ঠীগতভাবে দেখছি, ঠিক তৃণমূল পর্যায়ে এইরকম না। যেভাবে মিডিয়া প্রকাশ করছে কিছুটা বটে, একটা বিচ্ছিন্ন ভাবে যে দুই একটি ঘটনা হয়নি এমন নয়, কিন্তু এটা যেভাবে মিডিয়া ফলাও করে এটাকে প্রচার করে দুই দেশের মধ্যে একটি অসম্প্রীতি বা বা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ককে ব্যাহত করার চেষ্টা করা হচ্ছে, আমি এটাকে পূর্ণ সমর্থন করতে পারছি না। তৃণমূলে আমাদের আহ সংখ্যালঘুদের প্রতি আমাদের ভালোবাসার কোনো অভাব আমি দেখিনি। তাহলে গোলমালটা কোথায়? তাহলে সংখ্যালঘুদের এত নির্যাতন হচ্ছে কেন? তারা আসতে চাইছে কেন? গোলমালটা কোথায়? সেখানে কাদের ভয়েসটা বড় করে এগিয়ে আসছে? যে এটা এটা আমি দুদিন আগে আপনার একটা ভিডিও দেখেছেন কিনা জানি না, যে বেলঘড়িয়ার একটি ছেলে, তার নাম হচ্ছে সায়ক। সে ভারতে ফিরে এসেছে এবং সে বলছে যে আমি যখন বাংলাদেশে গিয়েছিলাম তখন আমার পরিচয় জানতে চাওয়া হয়। আমি প্রথমে যখন জেনেছি আমি ভারতীয়, তারপরে যখন জেনেছি আমি হিন্দু, তারপর আমার উপর আক্রমণ হয়। সে কোনো ক্রমে প্রাণ বাঁচিয়ে ভারতে ফিরে এসেছে। তাহলে এই আক্রমণগুলো হচ্ছে কেন এবং তারপরেও থামছে না কেন? এখন যে ছেলেটি ভারতে গিয়ে এমন একটি কথা বলল, এবং সেটার কোথায় ঘটনা কিভাবে ঘটেছে, এটা অবশ্য খতিয়ে দেখার বিষয়। কিন্তু আমাদের এখানে যে কোনো ধরনের সহিংসতা নেই, এই কথাটা আমরা বলছি না। আমরা বলতে চাচ্ছি যে আমরা যেন যে সঠিক কিছু প্রচার করার চাইতে মিথ্যেটা বা মিথ্যের আশ্রয় যেন না নেই, আমরা এমনটি আশা করছি। আমরা এবং এবং জানার চেষ্টা করছি যে বিষয়টি এরকম হচ্ছে কেন। আমরা 5ই আগস্টের পরে আমাদের হাসিনা জি যেভাবে দেশ ছাড়লেন বা ছাড়তে বাধ্য হলেন, তার পরবর্তী সময়টা আমরা যেই আহ, আহ, উল্লাস, একটা নগ্ন উল্লাস গণভবনে দেখেছি, সেখানে কিছু উগ্রবাদ ছিল। এখন উগ্রবাদ বলতে যদি আমরা শুধু মুসলমান এবং হিন্দুকে মিন করি, পাঞ্জাবি বা গেরুয়াকে মিন করি, সেটা কিন্তু না। উগ্র হচ্ছে অধিক প্রতিক্রিয়াশীল যে কোনো ব্যাপারেই সে উগ্র হতে পারে। কিন্তু বাংলাদেশের সাধারণ জনগণ কখনোই আহ আমাদের সংখ্যালঘুদের আহ, সাথে সবসময় সম্প্রীতি বজায় রাখার চেষ্টা করেছে এবং এখনো সেই চেষ্টাটি চালিয়ে যাচ্ছে। কামরুলদা, আপনার কাছে এবং হ্যাঁ বলুন, আপনি শেষ হ্যাঁ, করুন না, আপনি কামরুলদার সাথে কথা বলছি, শেষ করুন। হ্যাঁ, এবং সেই চেষ্টাটি চালিয়ে যাচ্ছে সাধারণ জনগণ। এখন একটি উদ্দেশ্য প্রণোদিত ভাবে একটি গোষ্ঠী যদি কোনো ধরনের কোনো বিচ্ছিন্ন ঘটনা ঘটায়, তাহলে সেই ক্ষেত্রে আমরা এভাবে প্রতিক্রিয়া না জানিয়ে সম্প্রীতি বজায় রেখে আমরা যদি দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধান করতে চাই, তাহলে মনে হয় ভালো হয় দাদা। শেলা পারভিন যেখানে বলছেন দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে, সেখানে আমি কামরুলদা, ধরুন এই যে চিন্ময় প্রভু, তার বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ আনা হয়েছে। তো আমি যতদূর জানি, কোনো যদি দেশদ্রোহিতার অভিযোগ আনতে হয়, সেটা অরিজিৎ, আমি যদি ভুল বলি আপনি দেখবেন, তাহলে সেটা রাষ্ট্রকে জানাতে হয়।
দেশদ্রোহিতার অভিযোগ আনতে গেলে সেটা পুলিশকে বা এদের জানতে হয়। সেখানে একজন বিএনপি, যিনি আবার তাকে বিএনপি পরে সরিয়েও দিয়েছে, তো তার অভিযোগের ভিত্তিতে কি দেশদ্রোহিতা কারোর বিরুদ্ধে লাগানো যায়? আমি যত জানি সেটা লাগানো যায় না। দেশদ্রোহিতার অভিযোগ সেটা রাষ্ট্রে, পুলিশকে বা প্রশাসনকে লাগাতে আর কি, তার বিরুদ্ধে অভিযোগ জানাতে হয়। একদিকে আমি যখন বলেছি ভারতের সঙ্গে আমি চাই যে সম্পর্কের উন্নতি হোক, আবার উল্টো দিকে আমি দেখছি যেটা অপিক, যে যে চিন্ময় প্রভু আছেন তার উকিলদের ওপর মারা হচ্ছে। তিনি কোনো উকিল পাচ্ছেন না। আজকে আমরা যখন এই প্রতিবেদন করছি জানি না আজকে চট্টগ্রাম আদালতে ওনার মামলা উঠবে, সেখানে কজন উকিল ওনার পক্ষে দাঁড়াতে পারবেন। কারণ ইতিমধ্যেই ওনার যে প্রধান আর কি যিনি আইনজীবী ছিলেন রমেন রায়, সে তাকে সোমবার রাতে এমন ভাবেই মারা হয়েছে, সেটা ইসকন পোস্ট করেছে, যে তিনি আজকে আর কি খুবই খারাপ অবস্থা, আইসিসিউতে ভর্তি আছেন। ফলে কামরুলদা, আপনি এই যে ধরুন একদিকে সায়লা পারভীন বলছেন, প্লাস পাশাপাশি যেখানে উকিলদের ওপর মারা হচ্ছে, আপনি দুটোকে কিভাবে মেলাবেন? এই দুটো তো মিলছে না কথা। প্রথমত চিন্ময় দাস, কৃষ্ণ দাস, তার গ্রেপ্তারটাই তো মানবাধিকার ক্ষেত্রে মানবতার চরম লঙ্ঘন বলে হুম। মনে করি। এবং তাকে কেন্দ্র করে তার মুক্তির জন্য তিনি এমন কি আঘাতপ্রাপ্ত করেছেন দেশের, যা তিনি মনে করেছেন যে এখানে এই দেশ থেকে তারা কোথাও যাবে না। অর্থাৎ তারা ভূমির অধিকারটা, একটা নাগরিকের যে অধিকার, সেই অধিকার প্রতিষ্ঠা করার জন্য তার লড়াইটা ছিল। এবং সেই লড়াইয়ে সনাতনপন্থী যারা এবং অন্যান্য যারা সংখ্যালঘুরা, তারাও কিন্তু একত্রিত হয়েছে এবং তারা একটি 8 দফা দাবি দিয়েছে। তো হুম। এই 8 দফা দাবিটা কিন্তু আওয়ামী লীগের সময় থেকেও ছিল, কিন্তু কোনো আলোচনায় আসেনি। এবং এটা মধ্যে অনেকগুলো দাবি হয়তো যে এই মুহূর্তে না করা গেলেও কিছু দাবি পূরণ করা সম্ভব ছিল। আরেকটি বিষয় হলো যে কোর্ট প্রাঙ্গণে চিন্ময়কে, যে সন্ন্যাসীকে নিয়ে যে ঘটনাগুলো ঘটলো, কেন সেখানে? তাহলে কোর্ট তো স্বাধীন না। কোর্টে একজন বিচার প্রার্থী, তিনি বিচারের ক্ষেত্রে যাবেন, আমরা দেখলাম যে কোর্টে যারাই যাচ্ছে তাদের উপর আক্রমণ করা হচ্ছে। অন্য অন্য আইনজীবীদেরকে সেখানে ঢুকতে দেওয়া হচ্ছে না। তাই সেখানে প্রচুর আইনজীবীরা ছিল। এবং যেখানে সেই আইনজীবীদের যারা আইনি প্রক্রিয়ার মাধ্যমে যে সন্ন্যাসীকে মুক্তি দেওয়ার বিষয়টি সরকার কেন আজকে তাকে গ্রেপ্তার করে জেলে পাঠিয়ে দিল, তার কারণ এই সংঘর্ষটি বাংলাদেশের জনগণের যে আকাঙ্ক্ষা, এই অন্তর্বর্তীকালীন সরকার যে ব্যর্থতার পরিচয় দিচ্ছে, সেই ব্যর্থতার দৃষ্টিটাকে একমুখী করে দেওয়া, ভারত বিরোধী সেন্টিমেন্ট তৈরি করে দিয়ে পাকিস্তানপন্থীদেরকে এবং জামাত সহ অন্যান্য ধর্মবাদী গোষ্ঠীকে, উগ্রপন্থীদেরকে একত্রিত করা। তারা গত কয়েকদিন আগে ধরে একটা প্রচার আনছে যে বাংলাদেশের জাকির নায়েককে আসতে দেওয়া হয়নি। এবং কেন দেওয়া হয়নি? আপনারা জানেন যে হলিউডই জানে যে হুম। যে আহ, উগ্রবাদীরা আক্রমণ করেছিল, সেই উগ্রবাদীদের আক্রমণের পক্ষে অবস্থান নিয়েছিলেন জাকির নায়েক। সেখানে প্রচুর বিদেশিরা দেশের মারা গিয়েছিল। ফলে জাকির নায়েক তো যখন সন্ত্রাসীদেরকে উস্কে দেবেন, তিনি তো আসতে পারেন না সেই দেশে। তো সেই কারণে তার সাথে সেটা মিলিয়ে এটা দেখার চেষ্টা করছে। আরেকটি বিষয় যেটা আমাদের মানবাধিকার নেত্রী যেটা বললেন, যে আমাদের প্রান্তিক পর্যায়ে, আসলে প্রান্তিক পর্যায়ে আমরা যদি গ্রামগুলোতে দেখি যেভাবে আগে সংখ্যালঘুরা ছিল, সেই সংখ্যালঘুরা কিন্তু গ্রামে নেই। এবং প্রচুর সংখ্যালঘুরা গ্রাম থেকে তারা শহরে তারা চলে এসছে। তার কারণটা হলো যে গ্রামের ক্ষেত্রেও আমি অনেক গ্রামে কথা বলে দেখেছি যে তারা রাত্রে পাহারা দিচ্ছে। প্রত্যেকটা ধর্মালয়ে যখন তার নিজস্ব ধর্মের চর্চার বিষয়, সেখানে যখন একজন মুসলিম যে পাহারা দেয়, তখন বোঝা যায় যে সেখানে শান্তিপূর্ণ অবস্থাটা নেই। এই উত্তরণটি যতটা আমরা দেখছি, কিন্তু উত্তরণ নয়, এই উত্তরণটা আরো সাংঘর্ষিক হচ্ছে। আজকে কোর্টে তাকে তোলা হবে এবং সেখানে জামিনের জন্য অলরেডি মুখোমুখি অবস্থান নিয়েছে আইনজীবীরা, যারা সংখ্যাগরিষ্ঠ আইনজীবী, মুসলিম এবং অন্যান্য যারা, তারা এবং বিএনপি পন্থী, জামাতপন্থী, তারা সেখানে বলছে যে না, সনাতনপন্থী আইনজীবীরা সেখানে, তাদের ক্ষেত্রে কিছু যারা তার পক্ষে দাঁড়িয়েছিল তাদেরকে আক্রমণ করা হচ্ছে, তারা আসতে যাতে না পারে, এই প্রক্রিয়া নেওয়া হচ্ছে। এই প্রক্রিয়ার অর্থ হলো যে আমরা শান্তিপূর্ণভাবে দেশের শান্তি বিরাজ করছে না। এবং এই বিরাজ করছে না, ইতিমধ্যে আপনি দেখেছেন বাংলাদেশের একটি শ্বেতপত্র প্রকাশ পেয়েছে, হুম। সেখানে 15 বছরে 28টি উপায়ে দুর্নীতি এবং 234 বিলিয়ন মার্কিন ডলার পাচার হয়েছে। এই মার্কিন ডলার পাচারের ক্ষেত্রে যারা যারা জড়িত, সে নিশ্চয়ই সেটা
আইনের মাধ্যমে হবে। এবং 100 দিনের মধ্যে কি এত বড় দুর্নীতির শ্বেতপত্র এত তাড়াতাড়ি কি সেটা একেবারে সত্যতা যাচাই করা যায়? তারা কতগুলো 12টি খাত চিহ্নিত করে দেখিয়েছে যে এই কারণে হতে পারে। অর্থাৎ এই দুর্নীতির ক্ষেত্রেও দেখা যাচ্ছে লক্ষ্যটা অন্যদিকে, অর্থাৎ অস্থিতিশীল বাংলাদেশ এবং ভারতের সাথে মুখোমুখি করে দিয়ে যাতে আলোচনার টেবিল থেকে তারা দূরে সরে যাচ্ছে। যে কথাটি আমাদের অরিজিৎদা বললেন, যে হ্যাঁ, আমরাও এটা মনে করি যে আমাদের এই আলোচনার টেবিলগুলোতে আজকে আলোচনার পর্যায়গুলোতে আন্তর্জাতিক মহলে সেটা আন্তর্জাতিক বিভিন্ন দেশের উন্নয়ন ক্ষেত্রে বাংলাদেশের সাথে যারা জড়িত তাদের সাথে এই আলোচনাগুলো আরো পারস্পরিক হওয়া উচিত। কারণ একটি দেশ আজকে গ্লোবালাইজেশনের যুগ, এই গ্লোবালাইজেশনের যুগে আমি বাংলাদেশি, আমি বাঙালি বলে আমরা যে আত্মম্ভরিত করব তা কিন্তু নয়। আমাদের সাথে মুক্তিযুদ্ধের সাথে ভারত জড়িয়ে আছে, ভুটান জড়িয়ে আছে, নেপাল জড়িয়ে আছে, রাশিয়া জড়িয়ে আছে। আমাদের উন্নয়নের সাথে 100টি অর্থনৈতিক জোন আছে আমাদের। এই 100টি অর্থনৈতিক জোনে অর্থনৈতিক দেশসমূহ জড়িয়ে আছে। ফলে বাংলাদেশের উন্নয়নের সাথে তো আমাদের পারস্পরিক অন্যান্য দেশ জড়িত। আমাদের শান্তি মিশনে বাংলাদেশ আছে, সেই শান্তি মিশনে বাংলাদেশ সেনাবাহিনী আছে। তাহলে আজকে বাংলাদেশের শান্তির বিঘ্নিত হচ্ছে, আমাদের গর্বিত সেনাবাহিনীরা চেষ্টা করছে, কিন্তু রাজনৈতিক দলগুলো যদি তারা সেই জায়গাটায় পৌঁছতে না পারে, তো এখানে মব জাস্টিস নামে মব অ্যাটাকিংটা আরো চূড়ান্ত পর্যায়ে যাবে। যেটা গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে হয়েছে, হ্যাঁ। যে প্রচুর তারা মিছিল করেছে, এবং মিছিলের লক্ষ্য হলো ওখানে একটি জগন্নাথ হল আছে যেখানে সনাতনপন্থীরা থাকে, তাদেরকে ঘেরাও করে রেখেছে, এবং তারা ভয়ে এখন হলে থাকে না। আজকে কোনো সংবাদপত্র কি সেই হলে গিয়ে দেখেছে যে ওখানকার সনাতনপন্থী ছাত্ররা কিভাবে আছে? আজকে কি আম, আম, যে আমাদের রমনা কালী মন্দির, ঢাকেশ্বরী মন্দির, সেখানে কি গিয়ে দেখেছে যে সেখানকার আগে যেভাবে সনাতনপন্থীরা যেত সেইভাবে যেতে পারছে কিনা? এই প্রশ্নটি মাধ্যমে বোঝা যায় যে আমাদের দেশে আহ, গ্রাম পর্যায়ে তো আজকে সনাতনপন্থীরা 1% এখন গ্রামে নেই। তাহলে সেখানে কামরুল্লাহ, তো আপনার কাছে আমি আবার পরে আসবো, সময় খুব তাড়াতাড়ি শেষ হয়ে আসছে। আমি হ্যাঁ, অরিজিতের কাছে যাই। অরিজিৎ, আপনি যেটা বলছিলেন যে আহ, আর কি আন্তর্জাতিক অন্যান্য যারা দেশ আছে তাদের চাপ, তো এখনো পর্যন্ত আমি দেখলাম ব্রিটেনের পার্লামেন্টে উঠেছে, ওখান থেকে একটা বিবৃতি দেওয়া হয়েছে, বা অন্যান্য দেশ কিন্তু সেভাবে এখনো এগিয়ে আসেনি। তাহলে কি আমাদের আর কি অপেক্ষা, কবে ডোনাল্ড ট্রাম্প 20শে জানুয়ারি বসবে তারপর? ততদিন পর্যন্ত কিন্তু এই পরিস্থিতি কি আরো বাড়তে থাকবে? দেখুন, ডোনাল্ড ট্রাম্প আসলে পরে একটা আমেরিকার যে আমেরিকার যে অবস্থান, সেই অবস্থানে একটা হুম। পরিবর্তনের সম্ভাবনা তো রয়েছে, প্রভূত সম্ভাবনা রয়েছে। বর্তমান যে প্রশাসন, বাইডেন প্রশাসন, তাদের সঙ্গে একটা মোহাম্মদ ইউনূস সাহেবের একটা পুরনো একটা সম্পর্ক আছে ডেমোক্রেটিক পার্টির। সুতরাং তারা কতটা সমালোচনা করবেন বাংলাদেশে সে সম্বন্ধে একটা সন্দেহের প্রশ্ন রয়ে যায়। এবং তাছাড়া তারা নিজেরাও কিন্তু আউটগোয়িং অ্যাডমিনিস্ট্রেশন, লেম ডাক অ্যাডমিনিস্ট্রেশন বলে আমেরিকায়। হ্যাঁ, ফলে হুম। তারাও কতটা আগ্রহী হবেন অন্যান্য দেশের সম্পর্কে চর্চা করতে বা তাদের সমালোচনা করতে আগ বাড়িয়ে, সে সম্বন্ধেও একটু সন্দেহের অবকাশ থেকে যায়। তবে ডোনাল্ড ট্রাম্প আসলে পরে তো আমার মনে হয় যে এই ব্যাপারে আমেরিকার যে অবস্থান সেটা যথেষ্ট কঠিন হয়ে দাঁড়াবে। এই ব্রিটেনের ক্ষেত্রে ব্যাপারটা একটু অন্যরকম। ব্রিটেনের ক্ষেত্রে সেখানে একটা বড় বাংলাদেশি অভিবাসী হুম। সম্প্রদায় রয়েছে। এবং তাদের যে ভোট, তাদের যে রাজনৈতিক মতবাদ, তাদের যে রাজনৈতিক চিন্তাধারা, সেগুলো পর্যালোচনা করে ব্রিটেনের বর্তমান লেবার সরকার একটা পজিশনের একটা অবস্থান নেবেন। তবে এখন মনে হয় যে তারা যে অবস্থানটা নিচ্ছেন, সেটা কিন্তু বর্তমান বাংলাদেশের যে সরকার, তার পক্ষে, অন্তর্বর্তী সরকারের পক্ষে খুব একটা সহানুভূতি সম্পন্ন পজিশন নয়, বরঞ্চ কিছুটা সমালোচক অবস্থান। এছাড়া বাকি যে ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলো আছে, যারা আপাতত চুপচাপ, কারণ তাদের মধ্যে হুম। আহ, বাংলাদেশি কোনো অভিবাসী সম্প্রদায়ের কোনো আধিক্য নেই, এবং তাদের কাছে বাংলাদেশ অতটা বোধহয় গুরুত্বপূর্ণ নয়, যেমন ধরুন ফ্রান্স, জার্মানি ইত্যাদি। এবং এইসব দিকেই হয়তো ভারতীয় কূটনীতিকরা চেষ্টা করবেন এইসব দেশেও একটা আহ, সরকারের মধ্যে একটা 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 অবস্থান খাড়া করতে, যেটা কিনা এই বাংলাদেশের যে বর্তমান যে সংখ্যালঘুদের প্রতি যে বৈষম্যমূলক আচরণ হচ্ছে, প্রধানত জামাত এবং এবং অন্যান্য ইসলামী মৌলবাদী শক্তিগুলোর মদতে, তাকে যাতে সমালোচনা করা যায়। তাহলে পারবেন, আপনার কাছেও আমার শেষ প্রশ্ন, সময় খুব দ্রুত শেষ হয়ে যাচ্ছে, যে আহ, যে যেহেতু আপনি মানবাধিকারের নেত্রী,
আজকে যে মানবাধিকারের হরণ বা মানবাধিকারের উপর আক্রমণ, সেটা তো এখন বাংলাদেশের সব থেকে বড় সমস্যা। আমরা যদি এই সরকার ক্ষমতায় আসার পর আমি যেটা দেখছি, যে শেখ হাসিনার আমলে যে সমস্ত মানবাধিকার হরণ হয়েছিল সেই নিয়ে অনেক বেশি তদন্ত বা তাদের তদন্তের আগেই তাদের দোষী সাব্যস্ত করে দেয়, এগুলো হচ্ছে। এই সরকার আসার পর যে মানবাধিকার যেখানে যেখানে লঙ্ঘন হয়েছে, সেগুলো কি একটাও তদন্তের আওতায় এনেছে? না, এই কথা স্বীকার করা আমাদের উচিত, এবং এই কথা স্বীকার করতেই হবে যে আমরা অতীত সরকারকে যেভাবে সমালোচনা করেছি বা মানবাধিকার লঙ্ঘনের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে এই সরকার তার চাইতে অধিক মানবাধিকার লঙ্ঘন করবার আহ, দোষটা, এটা বিচার বিশ্লেষণের প্রয়োজন নাই, ব্যাপারটা পরিষ্কার যে তার চেয়ে অধিক মানবাধিকার লঙ্ঘন এই সরকারের আমলে হয়েছে। এখানে যেভাবে হত্যা হচ্ছে, যেভাবে জনসাধারণের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে, নারী পুরুষ হিন্দু মুসলিম সর্বক্ষেত্রে, এখানে কেউ বাদ যায়নি, যাচ্ছে না নির্যাতন থেকে এবং অনিরাপদ থেকে। এখন গণমানুষ কোনোভাবেই নিরাপদ বোধ করছে না, এবং কোনোভাবেই বিচার বিশ্লেষণের ছাড়াই একজন মানুষ আদালত থেকে এই জেল থেকে বেরিয়ে যাচ্ছে, আর আরেকজনকে জেলে ঢুকিয়ে দিচ্ছে। কোনো ধরনের কোনো আহ উম, আহ, মানে এটাকে কোনো তদন্তের পর্যায়ে নাই, এবং কোনো কিছুর জন্যই তারা তোয়াক্কা না করে তারা যা খুশি তাই করছে এই সরকারের আমলে যেটা ঘটছে। এবং এটা আরো বাড়ছে, এবং আমরা এই ব্যাপারে একটু আতঙ্কিত যে এটা আরো বাড়বে। যা চলছে গত 3 মাসে তার চাইতে আরো বাড়বে, এবং সেখানে গণমানুষ, একেবারে তৃণমূল মানুষ খুবই অসহায়। এখানে যারা একটি পর্যায়ে আছে, যারা উচ্চবিত্ত, তারা সকল ক্ষমতার সাথেই নিজেদেরকে সম্পৃক্ত করে ফেলে তাৎক্ষণিক। কিন্তু আমরা যারা গণমানুষ এবং গণমানুষের পক্ষে আমরা যারা দাঁড়িয়েছি, তাদের দাঁড়িয়ে থাকাটাও খুব মুশকিল। এবং একটু আগে দাদা বলে গেলেন যে আহ, আমি বলেছি যে সংখ্যালঘু নিপীড়িত নয়। দাদা, আমি এমন কিছু বলতে চাইনি। সংখ্যালঘুরা একেবারেই যে সুখে আছে আমাদের এখানে, বিষয়টা তা না। তবে একটি আহ উগ্র গোষ্ঠী যে তাদেরকে হ্যাম্পার করছে, তাদের স্বাভাবিক জীবন যাপনকে হ্যাম্পার করছে, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু আমরা যারা রাষ্ট্রের কর্তা ব্যক্তি, তাদের ভূমিকা প্রশ্নবিদ্ধ। তারা সেখানে কি ধরনের ভূমিকা পালন করছে, তাদের বিবৃতিতে কি আসছে, এবং আদালত কি বলছে। এবং এই চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী, যাকে অ্যারেস্ট করা হলো, এর ব্যাপারে আমি একমত। তাকে অ্যারেস্ট করবার মতো ঘটনা তিনি ঘটাননি। এবং আমি আরেকটু অবাক হয়েছি যে ইসকন তার দায়িত্ব নেবে না কেন? তিনি তো ইসকনেরই নেতা, এবং ইসকনকে নিষিদ্ধ করার তো আমরা কেউ না। সেই, আমরা যদি একটু পিছনে যাই, যে সত্তর দশকের গোড়ার দিকে বাংলাদেশে ইসকনের সাংগঠনিক কর্মকাণ্ড শুরু হয়েছে। আমরা আলোচনার টেবিলে বসতে পারি এই সাংগঠনিক কার্যক্রমগুলো কেমন এবং কিভাবে চলেছে এবং কিভাবে হওয়া উচিত। ঠিক জামা শিবিরের রাজনীতি বা আমাদের রাজনীতি কিভাবে হচ্ছে, সেটা গণমুখী কিনা, তারা কি উদ্দেশ্যে রাজনীতি করছে সেটা গণমুখী কিনা, গণমানুষের অধিকার রক্ষা করতে পারবে কিনা, সেই আলোচনার টেবিল থেকে আমাদের সরিয়ে নেওয়ার যে একটি পদ্ধতি বা একটা প্রসেস, একটা পলিসি, তাতে কোনো সন্দেহ নেই দাদা। আমাদের সময় আজকে একেবারেই শেষ। আমাদের চ্যানেলের নাম হচ্ছে পিপলস ভয়েস, আচ্ছা, জনগণের কণ্ঠস্বর। সেখানে জনগণের কণ্ঠস্বর যেমন যেখানেই দাবিয়ে দেওয়ার চেষ্টা হবে, সে ভারতে হোক, ভারতের পশ্চিমবঙ্গে হোক, দাদা বা এক মিনিট, বিশ্বের হোক। আমাকে একটু সময় দেন, 2-3 সেকেন্ড। হ্যাঁ, বলুন বলুন, ঠিক বলুন। আমাদের আমাদের গণমানুষের, আপনার পিপলস ভয়েস আপনি আমাকে স্মরণ করিয়ে দেওয়ার কারণে আমি একটু বলতে চেয়েছি, সেটা হলো যে আমাদের গণমানুষের জীবনযাত্রা ভীষণ রকম বিপন্ন। কখন যে কার বাড়িতে কে ঢুকে পড়বে, হুম। কখন যে কার জীবন বিপন্ন হয়ে যাবে, তার কোনো ধরনের নিশ্চয়তা বাংলাদেশের প্রশাসন এবং এই সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের কেউ আমাদের এই গণমানুষের কথা ভাবছে না, কেউ না। এই ব্যাপারে আমি একেবারেই দৃঢ় আমার অবস্থানটি আমি জানালাম। ফলে আপনি বুঝতেই পাচ্ছেন যে আমরা শুধুমাত্র সরকারি যে বয়ান, তার মধ্যে আমরা আটকে থাকবো না। জনগণের থাকবো কণ্ঠস্বর, না, জনগণ, আমরা থাকবো না, জনগণ কি আমরা বলছে আমাদের সেখানে সেটাই থাকবো না, তুলে আনবো। আমরা সেটাই সেটাই তুলে তুলে আনবো, আনবো। বারবার করে বাংলাদেশের প্রত্যন্ত এলাকায় কি হচ্ছে আমরা সেটা তুলে আনার চেষ্টা করবো আজকে। এবং আমার দাদা, আপনাদের প্রত্যেক, হাসপাতালে বলুন। হাসপাতালে
ডাক্তারের মাধ্যমে রুগীদেরকে হেনস্থা করা হচ্ছে এবং মারা হচ্ছে। এবং আমরা বিভিন্নভাবে আপনি দেখতে পাচ্ছেন যে সময় নেই এখানে বিস্তারিত আলোচনা করার। আমি কোনো সরকারের কাছাকাছি যেতেই চাচ্ছি না। আমি একদম তৃণমূল মানুষরা যেভাবে আতঙ্কিত, যেভাবে খাদ্যের যে খাদ্য কেনার যে তাদের আয়ত্তের বাইরে চলে গেছে, তাদের যে স্বাভাবিক জীবন এটাও সম্ভব না, দুবেলা দুমুঠো খেয়ে যে বাঁচবে সেই পরিস্থিতি নেই আমাদের গণমানুষের। এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রমে আমাদের এই 16 কোটি গণমানুষ নেই, আছে যারা 1.5 কোটি ক্ষমতার জন্য লড়াই করছে, তাদের খোঁজ খবর তাদের থাকতে পারে। আমি একবারে সাধারণ মানুষের ভাষায় বললাম এ, যে আজ আমাদের। আজ- জি। আমার সময় একেবারেই নেই, তাহলে আমি যেটা বুঝতে পারছি যে এক হ্যাঁ। ভয়ঙ্কর পরিণতির দিকে এগিয়ে যাচ্ছে মোহাম্মদ ইউনূস, যিনি একটা সময় নোবেলের জন্য শান্তি পেয়েছিলেন, অর্থনীতিবিদ। ফলে অর্থনীতির আজকে বেহাল দশা। চলুন, যত সময় যত গড়বে আমরাও তেমন কিন্তু খবর নেব। আমরা প্রতিটা ঘটনার খবর নেব, তার পেছনের প্রকৃত সত্য জানতে চাইব। আপনাদের অসংখ্য ধন্যবাদ, প্রত্যেককেই অসংখ্য ধন্যবাদ এই চ্যানেলে অংশগ্রহণ করার জন্য। আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।